নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে নাগরিকত্ব নিয়ে কয়েকটা কথা বলবো। আজকে আমি মূলত যে কথাগুলো বলবো সেটা হলো গতকাল বিহারের এই যে নিবিড় সংশোধন ভোটার তালিকায় নিবিড়ভাবে যাচাই বাছাই করার যে প্রক্রিয়া সেটা নিয়ে বেশ কিছু রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন তারা সুপ্রিম কোর্টে মামলা করেছে। সেই মামলার গতকাল শুনানি ছিল। মূলত সেই শুনানি যে কথাবার্তাগুলো উঠে এসেছে সেটা নিয়েই কয়েকটা কথা বলবো। আমার মনে হয়েছে ইতিমধ্যে যেটুকু খবর বেরিয়েছে তা নিয়েই আমরা যারা একটু ভাবনা চিন্তা করি, সাধারণ মানুষ তো বটেই, যারা একটু ভাবনা চিন্তা করি, যারা বিভিন্ন সংগঠনের সাথে কম বেশি যুক্ত, তাদের অনেকে টেলিফোন করেছিলেন। টেলিফোন করে তারা যে যেমন বুঝেছেন গতকালের ওই যে সুপ্রিম কোর্টে যে মামলা, তার সওয়াল জবাব, জজ সাহেবদের মন্তব্য, যে যেমন বুঝেছেন তা নিয়ে কিছু কথাবার্তা তারা বলেছেন। অনেক কথার সাথে একমত, আবার কিছু কিছু প্রশ্নে আমার কিছু নিজস্ব বক্তব্য আছে। সবটাই একমত হতে পারিনি তাদের সঙ্গে। আপনারাও যারা পড়েছেন হয়তো তাদের সাথেও আমার কথার পুরোপুরি মিল না হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, তবুও আমি যেটা বুঝি সেইটা বলি। এবং এটা মাথায় রাখবেন, আমি বলছি মানে আমি তো সুপ্রিম কোর্ট নই যে আমি যেটা বলবো সেটাই হবে। আমি আমার যেটুকু বুদ্ধি বিবেচনা সেইটাই বলবো। এবং এইটা যখন বলবো তখন আপনারা মাথায় রাখবেন যে আমি আইনজীবী নই। মানে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল তারা তো আইনজীবী, তারা এটাই তাদের প্রফেশন, তারা এটাই করেন, অনেক বেশি জানেন। আমরা বা আমি আমার কথা যদি বলি, আমি তো এই আন্দোলন করতে গিয়ে যেটুকু বুঝেছি আমি সেখান থেকে বলবো। তবে তার সঙ্গে এটাও ঠিক, এই আইনজীবীরা তারা দুনিয়ার সব নিয়ে, মানে আমাকে সংবিধানে যা আছে, আইনে যা আছে, সবটা নিয়ে তাদের চর্চা করতে হয়, পড়তে হয়, জানতে হয়। আর আমি শুধু এইটুকু জানি, ফলে আমি একটু কম জানি বলে আমি একটু গভীরভাবে ভেবেছি। কিন্তু গভীরভাবে ভাবলেও আমার ভাবার যে রসদ সেটা কম। আর এইসব বড় বড় আইনজীবীরাও তারা এটাতে আমরা যতটা মাথা দিয়েছি এতটা হয়তো মাথা দেননি, কিন্তু তারা পারিপার্শ্বিক অনেক ব্যাপার, আইনগত ব্যাপার অনেক বেশি জানেন। ফলে অল্প কথা শুনে তারা ব্যাপারটাকে বুঝে যেতে পারেন। ফলে এরকম একটা অবস্থায় আমরা আছি। আমি আমার অভিজ্ঞতা যেটুকু জ্ঞান বুদ্ধি এই ব্যাপারে যা হয়েছে সেইটা নিয়েই দুই চারটে কথা বলবো। প্রথমে আমি বলি যে ধরুন আজকের, আমি তো বেশি কাগজ এখনো সকালে পড়ার সুযোগ পাইনি মানে কাগজও নেই। কলকাতায় যাব, এই ভিডিওটা শেষ করেই কলকাতায় যাব, হয়তো আরো দু একটা কাগজ কিনে দেখবো বা নেটে একটু পড়ার চেষ্টা করব, কিন্তু আজকে এখন অবধি সে সুযোগ পাইনি। আর যেহেতু কলকাতায় যাব, একটা মিটিং আছে, সে সুযোগটা এই বেলায় আর পাচ্ছি না। তো আমি আনন্দবাজার বর্তমানটা রাখি, সেইটা পড়ে যা বুঝেছি, যা দেখেছি সেইটা আপনাদের একটু বলি। সেটা হলো বর্তমানের হেডিংটা আপনারা একটু দেখুন। বর্তমানের হেডিংটা হলো সামগ্রিকভাবে বিশেষ নিবিড় সংশোধন। ভুল বললাম, বর্তমান কাগজের হেডিংটা হলো নাগরিক বাছাইয়ের এখতিয়ার নেই কমিশনার। পরিষ্কার হেডিং করেছে, নাগরিক বাছাইয়ের এখতিয়ার নেই কমিশনার।
কমিশনের মানে নির্বাচন কমিশনের, এইটা করেছে বর্তমানের হেডিং। তো এটা নিয়ে দুই চারটে কথা বলবো, আপনারা কাগজটা পড়ুন, দেখবেন হেডিং যা করেছে ভেতরের সাথে কিন্তু সেটা পুরোপুরি মিলবে এরকম কিন্তু নয়। ভেতরের রিপোর্ট কিন্তু অনেকটাই অন্যরকম, ওটা আপনারা একটু দেখুন, বুঝুন। আর আনন্দবাজার হেডিং করেছে আধার ভোটার রেশন কার্ড কেন নয়। আধার ভোটার রেশন কার্ড কেন নয়? ওই যে নির্বাচন কমিশন বিহারে 11টা কাগজের কথা বলেছে, যে এই 11টা কাগজের উপর ভিত্তি করে তারা ভোটার তালিকায় নাম তুলবে বা বাদ দেবে। তার মধ্যে এই তিনটে নেই কেন? এইটা হেডিং করেছে আনন্দবাজার। এখন আমার এইটা পড়ে যা মনে হয়েছে, ওই সওয়াল জবাব কাগজের রিপোর্ট, সওয়াল জবাবের সময় তো আমরা ছিলাম না, কাগজের রিপোর্ট যেটুকু পেয়েছি সেটুকু পড়ে যেটা মনে হয়েছে সেটা হলো এর মধ্যে বিষয়টা এসেছে যাতে কোনো প্রকৃত নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়। সুপ্রিম কোর্ট এইটার উপরেই জোর দিতে চাইছে এবং যা কিছু বলেছে তার মুদ্রা কথা এটা, আর নির্বাচন কমিশন বলেছে সেইটা হবে না, প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না। আপনারা দেখুন, আমরা তো খুব তাড়াতাড়ি এই কাজ শেষ করব, তালিকা বেরোক, আপনারা দেখবেন যে প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না, কমিশন এইটা বলেছে। এইটা হচ্ছে ওখানে যেটা হয়েছে তার মূল কথা। এখন এইটা নিতে গিয়ে অনেকগুলো কথা বলা বলি হয়েছে, সেগুলো আমাদের একটু কথা বলা দরকার। তার মধ্যে আমরা প্রথমেই একটা কথাতে আসি, যেটা এই যে আনন্দবাজার এই বর্তমান কাগজ যেটা হেডিং করেছে যে নাগরিক বাছাইয়ের এখতিয়ার নেই কমিশনের, এই যে হেডিংটা, এইটা নিয়ে দুটো কথা বলি। আমার কিন্তু মনে হয় যে বর্তমান এই যে কথাটা বলেছে, খবরের হেডিং করেছে, এইটা ঠিক নয়। নির্বাচন কমিশনের এই বাছাই করার এখতিয়ার আছে বলেই আমার মনে হয়, এবং নির্বাচন কমিশনও কিন্তু খুব স্ট্রংলি না বললেও তাদের যে উকিল মিউ মিউ করে হলেও বলেছে যে নির্বাচন কমিশনকে সংবিধানের 326 ধারা এই নাগরিক বাছাইয়ের অধিকার দিয়েছে। এই কথাটা কিন্তু কোনো একটা জায়গাতে আমি দেখেছি, খুব জোর দিয়ে না বললেও এটা কিন্তু বলেছে। এবং আমার মনে হয় এর আগেও আমি বলেছি, আজকেও আপনাদের বলছি, যে আমার ধারণা নির্বাচন কমিশনের এই এখতিয়ার আছে। আমি আগে আপনাদের এটা পড়ে শুনিয়েছি, যারা শোনেননি বা যাদের হয়তো খেয়াল নেই, আমি আরেকবার একটু পড়ে দিই, কারণ এইটা নিয়ে তো এখন সুপ্রিম কোর্টে বা এটা নিয়ে যে কাগজে যেটা বেরিয়েছে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব হয়েছে, এ নিয়ে আলাপ আলোচনা হবে। ফলে আপনারা জেনে নিন, আমি একবারে কনস্টিটিউশন থেকে পড়ে শোনাচ্ছি। 326 ধারা, এটাতে বলেছে যে 326 ধারার মধ্যে বলেছে যে এভরি পার্সন হু ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, to be registered as a voter at any such election. এই যে 326 ধারা ব্যাপারটা কিন্তু ইলেকশন নিয়ে, মানে ইলেকশন কমিশনের এখতিয়ার নিয়ে, আর ভোটার তালিকায় বা ভোটার কারা হবে এইটা 326 ধারায় বলেছে। এই কথা বলার মানে হলো 326 ধারা কিন্তু ইলেকশন কমিশনকে এই নাগরিক বাছাই করে ইলেকশন
তালিকা মানে নির্বাচকদের তালিকা তৈরি করার এখতিয়ার দিয়েছে। ফলে এই কথা যেটা বলেছে বা হেডিং করেছে আনন্দবাজার, এইটা কিন্তু আলটিমেটলি এইটা টিকবে না বলেই আমার ধারণা। এবং আপনারা দেখবেন এখানে আমাদের এই জয়মাল্য বাগচি একজন বাঙালি, তিনি সুপ্রিম কোর্টের জজ আছেন এবং যে দুইজন সুপ্রিম কোর্টের বিচারক কালকের এই মামলা শুনেছেন তার একজন জয়মাল্য বাগচি। তিনি যে কথা বলেছেন তাতে আপনারা একটু খেয়াল করবেন। তাতে কিন্তু উনি বলেছেন যে এইটা মানে তার কথার মধ্যে এইটা কিন্তু এসেছে যে, আমি কাগজটা একটু খুঁজে দেখছিলাম যে কথাটা পড়ে শোনাবো। আমি ঠিক এই মুহূর্তে এখানে খুঁজে পেলাম না, আমি একটু দাগ দিয়েও রেখেছিলাম। তো জয়মাল্য বাগচি কিন্তু বলেছেন যে এইটা নির্বাচন কমিশন করতে পারে। আপনারা একটু দেখে নেবেন, এই কথাটা আছে। তো সেখানে জয়মাল্য বাগচি আর একটা কথা বলেছেন যেটা আমার কাছে খুব বিপজ্জনক বলে মনে হয়েছে। তিনি বলেছেন যে নির্বাচন মানে ভোটার তালিকার সাথে নাগরিকত্বের ব্যাপারটা না জড়িয়ে, মানে তারা এটা না করে, নির্বাচন কমিশন এটা না করে স্বাধীনভাবে গোটা দেশে এই কাজ করা যেতে পারে। স্বাধীনভাবে গোটা দেশে এই কাজ করা যেতে পারে। তিনি বলেছেন যে ভোটারদের নামই থাকবে, বেনাগরিকদের নাম থাকবে না, এটা বলেছেন, দেখবেন আপনারা পড়ে, এবং সেটা ইলেকশন কমিশন দেখতে পারে। কিন্তু সেই সাথে বলেছেন যে এটা নির্বাচন কমিশন না করে গোটা দেশে এই কাজ করা যেতে পারে। এই যে গোটা দেশে এই কাজ করা যেতে পারে, এই কথাটার মধ্যে কিন্তু একটা ইঙ্গিত আছে। ধরুন এটা তিনি মন্তব্য করেছেন, কিন্তু এইটা যদি এইরকম মন্তব্য যে রায়টা বেরোবে তার মধ্যে যদি তিনি এরকম একটা শব্দ, এরকম একটা বাক্য জুড়ে দেন, তাহলে কিন্তু সেই বাক্যটাই আগামী দিনে এনআরসি করার যুক্তি হিসেবে সরকার কিন্তু খাড়া করতে পারে। যে তারা বলেছে গোটা দেশে অন্য প্রক্রিয়াতে, এবং সেই প্রক্রিয়া তো এনআরসি, গোটা দেশে এই কাজ করা যেতে পারে, কে নাগরিক নয়। তো এইসব ব্যাপারগুলো ঘটেছে। দেখুন এখানে গোটা যে প্রক্রিয়া হয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু কোথাও কেউ বলেনি মানে কার কি এখতিয়ার আছে, নির্বাচন কমিশনের কতটা আছে কতটা নেই, এটা বলেছে। বাছাই করবার জন্য 11টা না আরো 3টে কাগজ বাড়াও, কি আরো 5টা কাগজ বাড়াও, যাতে কোনো জেনুইন ভোটার বাদ না পড়ে, এরকম নানান রকমের কথা হয়েছে, সে পক্ষে বিপক্ষে এইসব কথা হয়েছে। কিন্তু কোন জায়গায় কিন্তু এইরকম একটা কথা আসছে না যে বেনাগরিক হলেও ভোটার তালিকায় নাম উঠবে। মানে পরিযায়ী শ্রমিকদের কথা যেটা বলছে, তাদের অসুবিধার কথা বলছে, যে তারা এই সময়ের মধ্যে কি করে করবে, তাদের পক্ষে অসুবিধা ইত্যাদি ইত্যাদি এটা বলছে। বা বিহারের গরিব মানুষ, দলিত মানুষ, মুসলমান মানুষ, নিরক্ষর, বুঝেন না, সেই সব মানুষের এই নথি দেখানোটা একটা সমস্যা, এটা বলছে। ফলে সেইটাকে কি করে দূর করা যায়, তারা বলছে আরো সময় দেওয়া দরকার, আর একটু বেশি সময় দিলে এইটা হতে পারে।
কাজটা আর একটু ভালো হতে পারে, এটা করা হয়নি কেন, এরকম যা যা বলছে তাতে কিন্তু মূল বক্তব্যটা হলো যে ভারতীয় নাগরিক যারা, তারা যেন বাদ না পড়ে, তাদের সবার নাম যেন ভোটার তালিকায় থাকে, এইটা হচ্ছে বক্তব্য। তার জন্য নানান রকমের প্রক্রিয়ার কথা বলছে এবং আলটিমেটলি এই জায়গাতে গিয়েই এটা আটকাবে। এবং দেখুন, বিভিন্ন রাজ্যে করার কথা বলেছে এরপরে, সেটা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট এখন অব্দি বলেনি এটা করা যাবে না। তারা বলেছে সময়ের ব্যাপার, যে সময়টা কম। এবং এইসব কথা বলতে বলতে আলটিমেটলি যেটা তারা বলেছে, অনেকে অন্যভাবে বলছেন, কিন্তু যেটা বলেছেন ভোটার কার্ড, আধার কার্ড আর রেশন কার্ড, এইটাতে বলেছেন কি সুপ্রিম কোর্ট, তারা এটা নির্দেশ কিন্তু দেয়নি। তারা নির্বাচন কমিশনকে বলেছে, সুপারিশ করেছে, দেখুন এটাও বিচার বিবেচনার মধ্যে রাখা যায় কিনা, এরকম একটা কথা বলেছে। তারা কিন্তু বলেনি এটা রাখতে হবে, মানে 11টার জায়গায় 14টা করতে হবে, এইটা কিন্তু তারা বলেনি। এবং আরেকটা কথা বলেছে যে ঠিক আছে, আপনারা 3টে রাখতে চাইছেন না, মানে ভোটার কার্ড এটা তো নির্বাচন কমিশনই দিয়েছে, অবশ্য নির্বাচন কমিশনই ওটাকে মানতে চাইছে না, তো ন্যাচারালি এই প্রশ্ন তো সুপ্রিম কোর্ট করতেই পারে। ফলে এই 3টে বিষয়ের কথা বলেছে যে আপনারা কেন রাখতে চাইছেন না, বাদ দিয়েছেন কেন, তার কারণটা জানাতে বলেছে। এরপরের যে ডেটটা হবে সেটা কবে, সেটা 28শে জুলাই, এরপরে শুনানি হবে। এগুলো লিখে গভর্নমেন্টকে, এই নির্বাচন কমিশনকে বলেছে যে এই সম্পর্কে নির্বাচন কমিশনের বক্তব্য সেটা 21শে জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে, আর শুনানিটা হবে 28 তারিখে। দেখুন এই যে বিষয়, এই বিষয়ে আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, অনেকে এটা খেয়াল করেননি, তাদের একটু খেয়াল করার জন্য বলছি। ধরুন এই যে K-19 হয়েছে, K-19-এ আপনি যে 14 সালের আগে, 2014 সালের 31শে ডিসেম্বরের আগে থেকে ভারতে বসবাস করেন, তার জন্য 20টা ডকুমেন্ট বলেছে, যে 20টা ডকুমেন্টের একটা দিন, তাহলে বুঝবো যে আপনি 2014 সালের আগে থেকে ভারতে বসবাস করেন। আর বসবাস করলে তিনি আর অনুপ্রবেশকারী নন, নাগরিক নন, কিন্তু অনুপ্রবেশকারী নন, মানে বৈধভাবে বসবাসকারী বেনাগরিক, বৈধভাবে বসবাসকারী বেনাগরিক। আবার সেই হিন্দুরাও, মানে একই হিন্দুদের কথা বলছি, বৌদ্ধদের কথা বলছি, শিখদের কথা বলছি, 2014 পরে যারা এসেছে ভারতে বিনা পাসপোর্টে, তারা কিন্তু অনুপ্রবেশকারী, তাদের যে কোনো সময় ধরে হাজতে ঢুকাবে। আজকে সকালে মানে ঘন্টাখানেক আগে একজন টেলিফোন করেছিলেন বগুড়া অঞ্চল থেকে, সেই জায়গায় কিন্তু ধরপাকড় হচ্ছে, সেই জায়গায় ধরপাকড় হচ্ছে। মানে আমি নির্দিষ্ট কেস বলতে পারি, এই মুহূর্তে বলবো না, কারণ তার ক্ষতি হতে পারে, এই জন্যে অ্যারেস্ট করেছে, অনেকরে বাড়ি গিয়ে নোটিশ দিয়েছে, থানায় দেখা করো, তুমি 14 সালের পরে, মানে যেটা বলছে সাম্প্রতিককালে এসেছে, 14 সাল বলেনি, এবং এইভাবে টাকা আদায় করার একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। আমি এই জন্যই বলছি যে ওই যে 2014 সালের আগে এসেছে কিনা 20টা ডকুমেন্ট, তার মধ্যে দেখেন সব থেকে গুরুত্বপূর্ণ 2টো ডকুমেন্ট নেই, এটা খেয়াল করুন। কি নেই? ভোটার কার্ড নেই। আছে ওই 20টার মধ্যে ভোটার কার্ড নেই, ওই 20টার মধ্যে পাসপোর্ট নেই, আছে? নেই। এই 2টো ডকুমেন্ট নেই কেন বলুন তো? আসলে এই 2টো ডকুমেন্ট নাগরিকত্বের প্রমাণ হিসেবে অনেক বেশি, মানে নাগরিক না হলে যেহেতু ভোটার কার্ড হয় না, তাহলে ভোটার কার্ড হয়েছে মানে নিশ্চয়ই নাগরিক, কি নাগরিক না দেখে ভোটার কার্ড দিয়েছে, এইটা প্রমাণ হয়, তাই তো? এবং আপনি এবারে K-19 অ্যাপ্লাই করছেন, আপনি বাংলাদেশি, আপনাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক, ফলে ওই কাগজটা ওই জন্য রাখেনি, পাসপোর্টটা রাখেনি। এটার মধ্যে একটা K-19-এ কিন্তু
আইনগতভাবে একটা সমস্যা আছে, যেটা এই 324, 325, 326 ধারার সাথে একটা কন্ট্রাডিকশন আছে। সে যাই হোক, সে প্রশ্নটা বাদ দিন, ওটা অন্যভাবে ভাবা যাবে। এখন ধরুন এই যে রায় দিতে গিয়ে এর মধ্যে দুজন জাজের একজন বলেছেন যে আমার কাছে যদি এত কাগজ চায় তাহলে তো আমিও দিতে পারবো না, বলেছে না একজন বলেছে, এবং সেটা দেখবেন কাগজে বড় বড় করে বেরিয়েছে। তো এইটা কিন্তু উনি সত্যি কথা বলেছেন, এবং এই কথার একটা তাৎপর্যও কিন্তু আছে, এবং সেটা মানুষ মানে উপযুক্ত কর্তৃপক্ষ বড় বড় জায়গায় যারা আছেন তাদের এইটা নোট করা উচিত। কিন্তু আমাদের দেশে গণতন্ত্রের আর ওই রকম অবস্থা নেই। গণতান্ত্রিক দেশ ঠিকই, কিন্তু গণতন্ত্রের ওই অবস্থা নেই। মানে আমি যেটা বলতে চাইছি, ওর বিশেষ তাৎপর্য হলো যে আমি সুপ্রিম কোর্টের জাজ, আমি ভারতীয় নাগরিক, আমি সচেতন মানুষ, তা সত্ত্বেও আমার নেই। তাহলে এই কাগজপত্রের উপর ভিত্তি করে এইভাবে মানুষকে নাগরিক বেনাগরিক বাছাই করা, এই ব্যাপারটার মধ্যে অনেক সমস্যা আছে, অসুবিধা আছে। ফলে এটা অনেক বেশি লিবারেল হতে হবে, অনেক রকম ভাবে এইটা যাচাই বাছাই এগুলো করতে হবে। মানে ওই কাগজ নেই মানে বাদ দিয়ে দিলাম, এইটা করা উচিত নয়, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে আমিও বাদ করবো, আমি সুপ্রিম কোর্টের জাজ, তাই না? আর এই কথাটা আপনারা আজকে বলেছেন এই জজ সাহেব, আর আমরা গত 20 বছর বলছি। ওই জজ সাহেবের থেকে অনেক উপরের একজন ঠিক এই কথাটা আমাদের একটা মিটিং এ বলেছিলেন, আমি সেই মিটিং এ উপস্থিত ছিলাম। এই কথাটা বলেছিলেন মনমোহন সিং বলেছিলেন, এবং মনমোহন সিং আজকে জজ সাহেব উকিলদের বলছেন, আর সেদিন মনমোহন সিং কিন্তু আমাদের বলেননি। মনমোহন সিং বলেছিলেন শিবরাজ পাতিলকে। শিবরাজ পাতিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী। মানে মিটিং এ 3 জন এমপি ছিলেন, আমি ছিলাম, আরো বোধহয় কেউ একজন ছিল, এবং ওই স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছিলেন। এই নাগরিকত্বের ব্যাপার নিয়ে, এই যে সমস্যা আজও চলছে, এইটা নিয়ে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। মনমোহন সিং বলেছিলেন যে শিবরাজজি, এই কাগজ যেটা মিস্টার শুক্তিদি বিশ্বাস বলছেন যে অফিসাররা চাইছেন, এটা তো আমার কাছে চাইলেও আমি দিতে পারবো না। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন আমাদের সামনে, 2005 সালে ঘটনা এটা। আজকে 20 বছর পরে এসে জজ সাহেব বলছেন। মানে এই যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটার জন্য দায়ী কারা? মানে এইরকম একটা মামলা কি সুপ্রিম কোর্টে হতে পারে যে এই যে অবস্থাটা তৈরি হয়েছে এর জন্য দায়ী কারা, এবং তাদের শনাক্ত করে বিচারের ব্যবস্থা করা যায়? 76 বছর আগে দেশ স্বাধীন হয়েছে। 50 সালে আমাদের দেশের সংবিধান গৃহীত হয়ে গেছে, নাগরিকত্ব সম্পর্কে নির্দেশ আছে, সংবিধানে বলে দিয়েছে কারা নাগরিক কারা নাগরিক নয়। আরো ডিটেলস বলেছে 1955 সালে নাগরিকত্ব আইন। 55 মানে কত? 55 মানে এখনো 70 বছর আগে নাগরিকত্ব আইনে বলেছে। আর আজকে এসে বলা হচ্ছে কাগজ দাও। কেন? তুমি সেই সময় বলনি কেন? সেই সময় তুমি নাগরিকদের তালিকা তৈরি করনি কেন নাগরিকত্বের প্রমাণ দিয়ে? তাহলে তো আজকে মানুষের এই ভোগান্তি হয় না। প্রধানমন্ত্রী বলছেন আমি কাগজ দেখাতে পারবো না, সুপ্রিম কোর্টের জজ সাহেব বলছে পাবো না, আর সেইটা চাওয়া হচ্ছে একবারে গ্রামের একজন সবর একজন মুসলমান একেবারে নিরক্ষর মানুষ, তার কাছে, যার বাড়ি নেই ঘর নেই, আজকে আছে তো কাল নেই, আজকে ভাঙছে কালকে বন্যায় ডুবছে। গভর্নমেন্ট সেই সময় এটা করলে গভর্নমেন্টের কাছে আজকে তালিকা থাকতো, গভর্নমেন্ট তার উপর ভিত্তি করে করতে পারতো। একটা লোক মারা যাবে, সেই তালিকা থেকে নাম কাটা যাবে, 2টো মানুষ জন্মাবে, তার নাম ভোটার তালিকায়, তার নাম নাগরিকের তালিকায় উঠবে, তার ভিত্তিতে আজকে করতে পারতো। পরিযায়ী শ্রমিকদের অত দূর থেকে এসে আর এগুলো তথ্য দিতে হতো না, সরকার বসে বসে তার কাগজপত্র থেকে এটা করে নিতে পারতো। ফলে এটা করেনি কে? তার বিচার হোক না, তাকে প্রশ্ন করা হোক না। আর তা যখন করনি, বিচারের জন্য যখন শনাক্ত করতে পারবে না, তখন আজকে থেকে শুরু করো,
যে ঠিক আছে 70 বছর হয়নি, 2025 সালে যারা ভারতবর্ষে বসবাস করছেন তাদের আমরা নাগরিক ডিক্লেয়ার করলাম একটা আইন করে, এরপর থেকে কিন্তু এইগুলো হবে না। এবং সব তথ্য রাখো গভর্নমেন্টের কাছে, কাউকে জিজ্ঞেস করতে হবে না। দেখবেন সরকার বোতাম টিপলেই কতজন নাগরিক আছে, কতজন নাগরিক নন, দেশে এখনো বসবাস করছেন, বেড়াতে এসছেন ইত্যাদি সব পরিসংখ্যান পেয়ে যাবেন। 5 মিনিট টাইম লাগবে এখন যে সিস্টেম হয়ে গেছে। তাই সেইখান থেকে শুরু করা হচ্ছে না কেন? আইনটা কেন পরিবর্তনের কথা হচ্ছে না? 10টা বিরোধী দল সুপ্রিম কোর্টে এত টাকা খরচ করে তারা আবেদন করছে, কি হবে? অশ্বনিম্ব হবে, কিছুই হবে না। কিন্তু তারা এই আইনটা পরিবর্তন করার জন্য বলছে না কেন? আমি কংগ্রেসকে বলছি, আমি সিপিএম কে বলছি, আরজেডি কে বলছি, তৃণমূলকে বলছি, এনআরসি নিয়ে চিৎকার চেঁচামেচি করছেন, মনে হচ্ছে যেন করোনার মতো ছোঁয়াচে। আইনটা বাতিল করার জন্য বলছেন না কেন? ফলে এইসব প্রশ্নগুলো আজকে মানুষকে তুলতে হবে। এটা আমি শুধু বললে হবে না, সমস্ত দেশের মানুষ আজকে তুলুক, দেখবেন আইনটা পরিবর্তন করার জন্য সবাই সচেষ্ট হবে। আজকে বিহারে যেহেতু এটুকু হয়েছে বলেই দেখুন ওই আটকেসরা ভাবে হলো বিরোধীরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছে। ওই হট্টগোল করতে হবে। আমরা বহুদিন চেষ্টা করছি, আবারও একটা আগামী 24 তারিখে কলকাতায় 24শে জুলাই কনভেনশনের ডাক দিয়েছে, আসুন না সবাই, সেখান থেকে ডিসিশন নিয়ে আমরা হাত উঁচু করে বলি না যে না আইনটা পাল্টাও, দেখবেন সব মিটে গেছে। ওই যে বলছে 11টা ডকুমেন্ট দিয়েছে, কাগজে আছে দেখবেন, বলছে 11টা ডকুমেন্ট দিয়ে কি প্রমাণ হয় যে সে নাগরিক? হয় না। আমি বলছি হয় না। আর আমি অনেক ভেবেছি, নানান দিক দিয়ে ভেবে দেখেছি যে কোন রকমে মিলছে না। এর আগে স্বরাষ্ট্র দপ্তরও বলেছে যে জন্ম সার্টিফিকেটের বিকল্প এই 8টা-10টা কাগজ বলেছে, এইসব গেজেট নোটিফিকেশন আছে, ওই যার ভিত্তিতে 11টা তৈরি হয়েছে, এই ইলেকশন কমিশন নিয়েছে, এটা ওই স্বরাষ্ট্র দপ্তরের তালিকা থেকে নিয়েছে। কিন্তু সেই তালিকাগুলো দিয়েও মীমাংসা হয় না। কারণ হচ্ছে আইন আর সমস্যা মুখোমুখি দাঁড়িয়ে গেছে। আইন পরিবর্তন না করে এটা সুষ্ঠুভাবে করা যাবে না। একদম ঠিক কথা বলেছি। 11টা তো প্রমাণ হয় না যে, তাই যে প্রমাণ হয় না যে কেউ নাগরিক, আর এই 3টার সাথে যুক্ত করলে অসুবিধা কি? কিন্তু এখন অব্দি গভর্নমেন্টের যা ইন্টেনশন, এগুলো তো আর এমনি এমনি হচ্ছে না, মানুষের ভালোর জন্য হচ্ছে না। এইগুলো হচ্ছে একটা নির্বাচনে কিভাবে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায় তার চেষ্টা, যাবে আমি বলছি না, তার চেষ্টা। এখন এইটি যখন মোটিভ, তখন আপনি যত যুক্তি দেন, যা করেন, তাতে কাজ হবে না। মানে আমরা উৎসাহিত হচ্ছি বিরোধী দলের উকিলরা যেটা বলছেন, তো বিরোধী দলের উকিলরা তারা বিরোধীদের কাছ থেকে পয়সা নিয়ে কথা বলছে, কিছু বিরোধীদের সন্তুষ্ট করার মতো কথা তাদের বলতে হয়। বিরোধীরা তো ক্লায়েন্ট, আবার নির্বাচন কমিশনের পক্ষে যারা উকিল, তারাও তো উকিল। আজকে নির্বাচন কমিশন ওকে উকিল রাখতে পারে, কাল নাও রাখতে পারে, ফলে তারও নির্বাচন কমিশনের পক্ষে কিছু কথা বলতে হয়। এইসব ব্যাপারগুলো ঘটে। কিন্তু আলটিমেটলি আমাদের ওয়েট করতে হবে রায় কি হবে। কিন্তু কি রায় হবে বলুন তো? একটা জিনিস তো বুঝে গেছেন যে ওই নির্বাচন কমিশন বলুন বা সুপ্রিম কোর্ট বলুন, এই যে রাষ্ট্রযন্ত্রের এই নির্বাচন ইত্যাদি ইত্যাদি এই যে ব্যবস্থাগুলো আছে, এগুলো কিন্তু রাষ্ট্রযন্ত্রের ভিত্তি। এইটা বানচাল হয়ে যায়, মানে এদিক ওদিক হয়ে যায়, এরকম কোন রায় সুপ্রিম কোর্ট কোনোদিন দেবে না। ওই যে জন্য বলছে না যে হয়ে যাওয়ার পরে আর কিছু বলা যাবে না ইত্যাদি ইত্যাদি। তা আমরা যে ডেট দেখলাম, তাতে কি দেখলাম? ডেট দেখলাম 28শে জুলাই। তার মানে সময় নিয়ে দেখছেন, আলটিমেটলি এমন বিশেষ কিছুই হবে না। আর ওই যে 3 কোটি যেটা বলছেন না বিরোধীরা, আমি আগের দিন একটা ভিডিওতে বলেছি, ও গভর্নমেন্টের টার্গেট আছে 30 থেকে 50 লক্ষ লোককে বাদ দেবে। আর 30 থেকে 50 লক্ষ লোক যখন বাদ দেবে,
ওই বলবে যে আমাদের লিস্টটা দেখুন, তারপরে আপনারা বলবেন সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের উকিল বলেছে। তখন 3 কোটি থেকে যেটুকু নড়ে চড়ে বসেছে জজ সাহেবরা, তখন বলবে যে তো অত লোকের বিষয়টা নয়, নিশ্চয়ই অনেকটা বিবেচনা করেছে সুপ্রিম নির্বাচন কমিশন, যার জন্য এই জায়গায় এসে ঠেকেছে। এই সমস্ত কথাগুলোতেই এটা হবে। আর ওই 3টে কেন বাদ দিয়েছে সেটা নির্বাচন কমিশন বলবে। নির্বাচন কমিশন যা বলবে সেটা একেবারে কোর্ট, সুপ্রিম কোর্ট নাকচ করে দিতে পারবে, এরকম ব্যাপার হবে না। ফলে আলটিমেটলি এই হট্টগোল করার জন্য যেটা হবে, গভর্নমেন্টের যা প্ল্যান ছিল, মানে ধরুন যদি 70 লক্ষ লোককে বাদ দেওয়ার যদি প্ল্যান থেকে থাকে, তাহলে এখন অমিত শাহ, মোদী তারা একটু বসে টসে বলবে যে না 70 লক্ষ বন্ধ না, ওটা আমরা 50 লক্ষ বন্ধ হলে ওই পর্যন্ত আমাদের টার্গেটটা রাখা যেতে পারে, সেইভাবে ইলেকশন কমিশনকে বলে দাও যাতে সেইভাবে চেষ্টা করে এমন একটা কিছু না হয়ে যায় যাতে সবটাই উল্টে যায়। তার থেকে এরকম হলে তাতে হয়তো যদি নির্বাচনটা কোনো ভাবে পার হওয়া যায়, এরকম একটা সব দিক বিবেচনা করে দেখবেন আসবে। কিন্তু যাই হোক না কেন তার মধ্যে একটা পজিটিভ জায়গা হলো যে বিষয়টা আবার সামনে এলো। বিরোধী দলগুলো আত্মীয়সেরা ভাবে দাবি করলো, মানে তাদের দাবি করা উচিত ছিল নাগরিকত্ব আইন সংশোধনের, সেটা এখন না করলেও কিন্তু একটা জায়গাতে গেল যে এই কথাটা আবার একটু যোগ দিয়ে বলার মতো জায়গায় আমরা গেলাম। ফলে আমি আমাদের যারা এই ভিডিও দেখেন শোনেন তাদের বলবো যে আমরা তো চাই যে যারা আছে তারা সবাই ভোটার তালিকায় নাম উঠুক, সবাই নাগরিক হোক, কিন্তু এই নির্বাচনের মধ্যে সেটা হবে না, এটা হবে না। তবুও একটা হট্টগোল করার জন্য হয়েছে যে যদি ওই 2003-এ যাদের নাম আছে তাদের আলটিমেটলি নাগরিক বলে যদি ঘোষণা করে, দেখেন ভোটার তালিকায় নাম থাকলেও জানেন এই মমতা বন্দ্যোপাধ্যায় যত কথা বলছেন তার গভর্নমেন্ট কিন্তু তার ডিআইবি যারা তারা মানে না, কিন্তু এই স্পেশাল ডিভিশন হচ্ছে, এর আগেও হয়েছে, মানা উচিত ছিল, তাহলেও মানে না, কিন্তু এবারে স্পেশাল ডিভিশন হট্টগোল হচ্ছে। অন্তত এরপরে যদি বলে আর কিছু লাগবে না, 2001-এর নাম থাকলে তাকে নাগরিক হিসেবে মানা হচ্ছে, অত কাগজ আর দেওয়ার লাগবে না, তাহলে সেটা একটা পজিটিভ ব্যাপার। কিন্তু সে পজিটিভ ব্যাপার হচ্ছে সেই পর্যন্ত যাদের নাম আছে, আবার একটা অংশের মানুষ আছে তাদের কিছু নেই। ফলে সমস্যা দেখেন, আপনি একটু আগে এসেছেন তাই হয়তো পার পেয়ে গেলেন, না হলে কি সমস্যা আপনি বুঝতে পারছেন। যদি কোনো কারণে 1 বছর এদিক ওদিক হয়ে আপনি এই না হওয়ার দলে পড়ে যেতেন তাহলে কি কষ্ট। সেই জন্য যার হয়ে যাচ্ছে তারও একটু, যাদের হচ্ছে না, এই কোনো ক্যাটাগরিতে হচ্ছে না, সে 2014 সালের ক্যাটাগরি বলুন আর ভোটার তালিকায় 2001 সালের ভোটার তালিকায় নাম থাকা বলুন, কোনো ক্যাটাগরিতে যাদের হচ্ছে না তাদের কথাও কিন্তু অন্যদের ভাবতে হবে। আমারটা হয়ে গেছে বলে আমি আর নেই, এইটা কিন্তু একজন প্রকৃত মানুষের কাজ নয়। মানুষ তো বলা হয় সব থেকে শ্রেষ্ঠ জীব, তাদের নিজের কথা যেমন ভাবতে হয়, অন্যের কথাও ভাবতে হয়, সমাজের কথা ভাবতে হয়। ফলে আজকের এই ভিডিওতে আমি শুধু আপনাদের বলবো যে আশা হারাবেন না, সুপ্রিম কোর্টে কেস টেস হচ্ছে, আশা হারাবেন না, কিন্তু আমার এইরকম একটা আশা করে বসে থাকবেন না যে বোধহয় একটা বড় কিছু হয়ে যাবে, কারণ তেমন কোনো আবেদনই নেই। যাদের কিছু নেই, বাংলাদেশ থেকে এসছেন, তাদের সমস্যা মিটবে। তবে হ্যাঁ, এইরকম চাপ দিলে এখানকার যে মানুষ, এখানকার ভূমিপুত্র যারা, মানে ওই যে 150 কোটি মানুষ যারা ভারতের ভূমিপুত্র, তাদের কাজটা অনেকটা সহজ হবে এবং এটা হওয়া উচিত। যারা এই জায়গায় প্রশাসনিক বাস করে তাদের আজকে এইভাবে উত্তপ্ত করা এর কোনো অর্থ হয় না। এবং এটা হচ্ছে আমরা যারা ওপার বাংলা থেকে এসেছি তাদের আলাদা করার জন্য, তাদের বাছাই করে আলাদা করার জন্য কিন্তু এই লোকগুলো কাগজপত্র দেখাতে হচ্ছে। ফলে এই সমস্যাটা বুঝতে হবে পূর্ববঙ্গ থেকে আসা লোকের, আবার এখানকার লোকেরও বুঝতে হবে যে এই লোকগুলো সমস্যা না মিটলে আপনাদেরও আগামী দিনে নানান রকমের হয়রানি হবে। ফলে সমস্যাটা মিটুক,
সমস্যাটা মিটে যাক, স্থায়ীভাবে মিটে যাক, তারপর থেকে আইন কানুন মেনে সঠিকভাবে চলুক। আপনারা এইভাবে প্রতিবাদে সোচ্চার থাকুন। বিরোধীদের উপরেও আপনারা যারা পার্টির মধ্যে আছেন কথাবার্তা শুরু করুন। আর আপনারা আবারও আবেদন করব 24 তারিখের যে 24শে জুলাই বৃহস্পতিবার দুপুর 2টায় যে সূর্যসেন স্ট্রিটে আমাদের কনভেনশন, সেই কনভেনশনে যোগদান করুন। আপনাদের সবাইকে নমস্কার, আপনাদের ধন্যবাদ।